এক অসাধারণ দাস, একজন নামহীন কিশোর যাকে মাতৃভূমি থেকে ছিনিয়ে এনে বিক্রি করা হয়েছিল দাসের বাজারে। কিভাবে সে হয়ে উঠল বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল সাম্রাজ্যের প্রধান উপদেষ্টা, কিভাবে একজন সুলতানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সবচেয়ে বিশ্বাসযোগ্য মন্ত্রী একদিন বিশ্বাসঘাতকতার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন। এই গল্প শুধুমাত্র একজন ব্যক্তির নয়, এটি ক্ষমতার, রাজনীতিতে এবং বিশ্বাসঘাতকতার চিরন্তর কাহিনী। আজ আমরা এই অদ্ভুত চরিত্রের জীবনের পাতা উল্টে দেখব। কি হয়েছে ইব্রাহিম পাশার সাথে, কিভাবে ইব্রাহিম পাশার মৃত্যু হয়েছে, কি ছিল তার শেষ পরিণতি, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। ভিডিও শেষে এরকম একটি বিষয় আছে যেটা জানার পর আপনিও অবাক হয়ে যাবেন। একজন বন্ধু তার বন্ধুর সাথে এরকমও করতে পারে? তাহলে চলুন শুরু করা যাক। একটি ছোট গ্রাম যেখানে আকাশে ভেসে থাকা মেঘের গতি আর মাটির গন্ধে মিশেছিল জীবনের সাদাসিধা রূপ। এটি ছিল গ্রিসের পার্গা। সেখানে 1493 সালে এক নিঃসঙ্গ দিনে জন্ম নিল একটি শিশুর, যাকে পরবর্তীকালে ইতিহাস জানবে ইব্রাহিম পাশা হিসাবে। তার শৈশব ছিল সাধারণ, তবে ভবিষ্যৎ ছিল অসাধারণ। পার্গা ছিল একটি সুন্দর, শান্তিপূর্ণ গ্রাম যেখানে ছোট ছোট পাহাড় আর নদী ঘিরে রেখেছিল জীবনের অল্প স্বল্প গতি। ইব্রাহিম ছিলেন একজন খ্রিস্টান পরিবারের সন্তান, যার পরিবার ছিল কৃষক, যারা সরলতার জন্য জীবনযাপন করতেন। একদিন পার্গা আক্রমণ করে অটোমান সেনারা। ভেনিসের বিরুদ্ধে অটোমান সাম্রাজ্য যুদ্ধ শুরু করেছিলেন এবং তারা গ্রামগুলো দখল করতে শুরু করেছিলেন। অটোমান সৈন্যরা পার্গাকে দখল করে নেয় এবং ইব্রাহিম সহ বহু শিশু বন্দি করে নিয়ে যায়। অটোমান সাম্রাজ্যের দেবশিরোমে প্রথা অনুসারে এইসব বন্দি শিশুকে কনস্টান্টিনোপলিতে নিয়ে আসা হতো, যেখানে তাদের দাস হিসাবে নেওয়া হতো এবং পরবর্তীতে সাম্রাজ্যের সেনা বা উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে প্রস্তুতি নেওয়া হতো। ইব্রাহিমকে সেই গ্রাম থেকে এনে নিয়ে আসা হয় অটোমান প্রাসাদে, যেখানে তাকে অচেনা ভয়ানক পরিবেশে পড়তে হয়। প্রথম দিকে তাকে কোনো সম্মান দেওয়া হয়নি। তিনি ছিলেন শুধু একটি দাস যাদের কোনো গুরুত্ব ছিল না। তবে ইব্রাহিমের মেধা এবং আত্মবিশ্বাস তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিলেন। তার শৈশবের সাদারিতার মধ্যে যে অদৃশ্য ক্ষমতা ছিল তা সময়ের সাথে সাথে সামনে বেরিয়ে আসতে শুরু করে। তার শীর্ষস্থানীয় কর্মকর্তার সামনে তার প্রতিভা উজ্জ্বল হয়ে উঠেছিল। তুর্কি ভাষা শিখতে, ইসলামিক সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে গভীরভাবে জানতে তার কোনো দ্বিধা ছিল না। সেই সময় অটোমান প্রাসাদে ইব্রাহিম কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছিলেন, যার মধ্যে ছিল শুধু যুদ্ধ কৌশলী নয়, জীবন বোঝার নানা দিক। একদিন ইব্রাহিম এবং সুলতান সুলেমান, যিনি তখন যুবরাজ ছিলেন, একসাথে শিক্ষা নিতে শুরু করেন। একে অপরের পরিপূরক হয়ে যায় তারা। শিক্ষার নানা দিক একে অপরের সহায়তা করতে থাকেন। সুলেমান খুব শীঘ্রই ইব্রাহিমের মেধা ও সততার মুগ্ধ হন। তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল, যা পরবর্তী সময়ে অটোমান সাম্রাজ্যের এক বিশাল অধ্যায় হিসাবে চিহ্নিত হলো। সুলেমান এবং ইব্রাহিম একে অপরের পরিপূরক হয়ে ওঠেন, আর সুলেমান নিজে ইব্রাহিমকে তার কাছের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুরূপে পরিগণিত করেন। সুলেমান যখন সুলতান হন, তখন ইব্রাহিমকে দাসত্বের শৃঙ্খলা থেকে মুক্তি দিয়ে উচ্চ পদে নিয়ে আসা হয়। গ্র্যান্ড ভিজিয়ার বা প্রধান উপদেষ্টা পদে নিয়োজিত করা হয়। ইব্রাহিম তার নতুন ভূমিকায় নিজেকে দ্রুত প্রতিষ্ঠিত করেন। তিনি কেবল সামরিক কৌশলী নয়, বরং কূটনীতিতেও প্রভাবশালী হয়ে ওঠেন। তার নেতৃত্বে অটোমান সাম্রাজ্যের নানা সফল অভিযান অংশগ্রহণ করে এবং ইব্রাহিমের পরামর্শ সুলতানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একসময় সুলতান সুলেমান ইব্রাহিমকে নিজের অগ্রজাতের মতো মূল্য দিতে শুরু করেন। ইব্রাহিম শুধু তার উপদেষ্টাই নয়, তিনি সুলতানের সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু, তার সঙ্গী
তার মনের কথা শোনার একমাত্র ব্যক্তি হয়ে ওঠেন। তারা একে অপরের প্রতি অগাধ বিশ্বাস রাখতেন। এই বন্ধুত্বের প্রমাণ হিসাবে সুলেমান ইব্রাহিমকে তার রাজকীয় পদমর্যাদায় সম্মানিত করলেন। সেই সময় ইব্রাহিম প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্তে সুলেমানকে সহায়তা করতেন এবং তাদের যৌথ নেতৃত্বে অটোমান সাম্রাজ্যর সোনার যুগে পৌঁছেছিল। এইভাবে পারগা একটি ছোট গ্রাম থেকে ইব্রাহিম পাশা প্রাসাদে পৌঁছেছিলেন। তার জীবন ছিল এক অবিশ্বাস্য যাত্রা, যেখানে একটি সাধারণ দাস থেকে একজন প্রধান উপদেষ্টা, একজন বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠা। তার উত্থান ছিল কঠোর পরিশ্রম, মেধা এবং বন্ধুত্বের ফল। এতক্ষণ আমরা জেনেছি কে ছিলেন ইব্রাহিম পাশা। এবার আমরা জানবো কেন ইব্রাহিম পাশার পতন হয়েছিল। এই অংশটুকু অনেক গুরুত্বপূর্ণ অংশ, তাই মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের ভিতরে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ইব্রাহিম পাশার পতনের গল্পটি এক রূপকথার মতো। একদিকে ছিল তার চমকপ্রদ উত্থান, একজন দাস থেকে প্রধান উপদেষ্টা, অন্যদিকে ছিল তার পতন, যা ছিল ষড়যন্ত্র, রাজনীতি, আস্থা ভঙ্গের ফল। এটি একটি নাটকীয় পরিণতি, যেখানে বিশ্বাস, ক্ষমতা এবং সুলতানের মসৃণতা এক লহমায় ভেঙে যায়। ইব্রাহিমের উত্থান ছিল অবিশ্বাস্য। একদিন পারগা গ্রাম থেকে বন্দী হয়ে অটোমান সাম্রাজ্যের প্রাসাদে নিয়ে আসা ইব্রাহিম পাশা শুধুমাত্র তার বুদ্ধি, মেধা এবং আত্মবিশ্বাসের কারণে সুলেমান সুলতানের নিকটবর্তী বন্ধু হয়ে ওঠেন। তার শীর্ষ পদে পৌঁছানো ছিল সময়ের কঠিন ব্যবহারের ফল। গ্র্যান্ড জিয়ারের বা প্রধান উপদেষ্টা পদে পদোন্নতি পেয়ে তিনি সামরিক এবং কূটনীতিক ক্ষেত্রে বিশাল প্রভাব বিস্তার করেছিলেন। কিন্তু যখন ক্ষমতার শীর্ষে পৌঁছালেন, ঠিক তখনই ইব্রাহিমের পতনার সূচনা হলো। সুলতান সুলেমানের সঙ্গে তার গভীর বন্ধুত্ব এবং বিশ্বাসের সম্পর্ক ছিল অটুট, তবে সাম্রাজ্য পরিচালনায় রাজনৈতিক কৌশল এবং ক্ষমতার দ্বন্দ্ব তাকে এক বিপজ্জনক অবস্থায় ফেলে দেয়। ষড়যন্ত্র এবং বিদ্বেষ ইব্রাহিমের পতনের পেছনের প্রধান ভূমিকা রেখেছিল। প্রাসাদের অন্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে তার জনপ্রিয়তা এবং প্রভাব ছিল অনেক। তাদের মধ্যে কেউ কেউ এই পরিবর্তিত পরিস্থিতি মেনে নিতে পারছিলেন না। সুলতানের উপর ইব্রাহিমের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিলেন যে কিছু পুরনো অভিজ্ঞানী এবং শক্তিশালী ব্যক্তির মনে ক্ষোভ জন্ম নেয়। তারা একে অপরকে পরামর্শ দিয়ে এবং ষড়যন্ত্র করে সুলতান সুলেমানকে প্রভাবিত করতে শুরু করে, যাতে ইব্রাহিমকে শৃঙ্খলিত করা যায়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং পিছনের ষড়যন্ত্র বাড়তে থাকে। কিছু সূত্র অনুযায়ী ইব্রাহিমের বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বীরা সুলতানকে চিঠি লিখে তাকে ভুল বোঝায়। তারা অভিযোগ করেছিলেন যে ইব্রাহিম সুলেমানের ক্ষমতা এবং জনপ্রিয়তাকে হুমকি দিতে পারে। এমনকি কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে তাকে ষড়যন্ত্রকারী হিসাবে উপস্থাপন করা হয়েছিল। একসময় সুলেমান তার বিশ্বাসী বন্ধুর বিরুদ্ধে শত্রুদের কথা মেনে নেন। এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। সুলেমান ইব্রাহিমকে প্রত্যাখ্যান করেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নির্দেশ দেন। ইব্রাহিমের মৃত্যু ছিল দ্রুত এবং অপ্রত্যাশিত। একদা সুলেমানের সর্বোচ্চ আস্থাভাজন বন্ধু, প্রধান উপদেষ্টা, এখন সে ছিল সুলেমানের রোষের শিকার। তার মৃত্যুর পর সুলেমান এক গভীর ক্ষত অনুভব করেন, যা কখনোই সারিয়ে তোলা সম্ভব ছিল না। এভাবেই ইব্রাহিম পাশার পতন ঘটে। এটি এমন উত্তোলন এবং এমন পরিণতি যা ইতিহাসে এক শোকবাহ অধ্যায় হয়ে দাঁড়ায়। এটি আমাদের শেখায় যে ক্ষমতার শীর্ষে পৌঁছানোর পথ কেবল সাহসিকতা এবং মেধাই নয়, বরং রাজনৈতিক ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার পথেও খুব সতর্ক থাকতে হয়। আমরা তখন জানলাম কী কারণে ইব্রাহিম পাশার পতন ঘটেছিল। এবার চলুন খুঁজে দেখি তার পতনের শুরুটা আসলে কোথায়। ভিডিওর এই অংশে এমন কিছু গোপন তথ্য রয়েছে যা আপনাকে ভাবাতে বাধ্য করবে, তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন।
ইব্রাহিম পাশার উত্থান ছিল এক দাস থেকে প্রধান উপদেষ্টা হয়ে ওঠার অবিশ্বাস্য কাহিনী, কিন্তু তার এই উত্থানই তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তার ক্ষমতা, জনপ্রিয়তা এবং সুলতানের প্রতি অগাধ প্রভাব অনেকের মনে হিংসা ও আতঙ্কের জন্ম দেয়। অটোমান সাম্রাজ্যের প্রাসাদে ইব্রাহিমের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে অন্য উচ্চ পদস্থ কর্মকর্তারা মনে করতে শুরু করেছিলেন তিনি একদিন সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে উঠতে পারেন। প্রাসাদের অনেক কর্মকর্তা ইব্রাহিমকে তাদের ব্যক্তিগত শত্রু মনে করতেন। ইব্রাহিমের সমসাময়িক প্রভাবশালী ব্যক্তিদের অনেকে তার প্রতি ঈর্ষান্বিত ছিলেন এবং তার এই উচ্চতা পৌঁছানোর ক্ষমতাকে নিজেদের বিপদ বলে মনে করতেন। তার শত্রুরা পরিকল্পনা করতে থাকে কিভাবে তাকে সরানো যায়। এরই মধ্যে কিছু ষড়যন্ত্রকারী সুলতানের কাছে অভিযোগ জানাতে শুরু করেন। তারা বলেন ইব্রাহিম সাম্রাজ্যের একচ্ছত্র ক্ষমতা অর্জন করতে চান এবং সুলতানের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে সাম্রাজ্যের শাসন ব্যবস্থা দুর্বল করছেন। এর পাশাপাশি তারা সুলতানকে বোঝান যে ইব্রাহিম হয়তো ভবিষ্যতে তার ক্ষমতা কেড়ে নিতে চাইবেন। এমনকি কিছু প্রতিবেদন এবং গোপন বার্তায় বলা হয়েছিল পাশা নাকি নিজের নামে মুদ্রা প্রচলনের চিন্তা করেছিলেন, যা ছিল সুলতানের ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ স্বরূপ। এই ধরনের অভিযোগ সুলতানের মনে সন্দেহ তৈরি করে। সুলতান সুলেমানের মতো একজন বিচক্ষণ শাসকের মনেও অবিশ্বাসের বীজ রূপিত হতে শুরু করে। তার মনে প্রশ্ন জাগে, ইব্রাহিম সত্যিই কি তার বিশ্বাস্ত কিনা, এবং ধীরে ধীরে সেই সন্দেহ গভীর হতে থাকে। এখন সবার মনে একটি প্রশ্ন অবশ্যই এসেছে, ইব্রাহিম পাশাকে কিভাবে হত্যা করা হয়েছে সেটা আমরা এখনই জানব, যা জানার পর আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে। তাই মনোযোগ দিয়ে এই অংশটুকু ভালো করে দেখতে থাকুন। সন্দেহ ও চাপের মধ্য থেকে সুলতান সুলেমান একটি কঠিন সিদ্ধান্ত নেন। তিনি প্রাসাদের ঘনিষ্ঠ মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে ইব্রাহিমকে সরানোর সিদ্ধান্তে উপনীত হন। কিন্তু এই কাজটি তিনি প্রকাশ্যে করতে চাননি, কারণ ইব্রাহিম ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং ক্ষমতাশালী। মৃত্যুর পরিকল্পনা করা হয় নিখুঁত এবং নিঃশব্দে, এমনভাবে যাতে প্রাসাদের কেউ সন্দেহ না করতে পারে। সুলতান নির্দেশ দেন ইব্রাহিমকে এক রাতে প্রাসাদের নির্জন একটি কক্ষে ডেকে আনা হবে এবং সেইখানে তাকে হত্যা করা হবে। এবং তার কিছুদিন পর সেই পরিকল্পনা মতে এক রাতে ইব্রাহিমকে প্রাসাদের এক গোপন কক্ষে আমন্ত্রণ জানানো হয়। তাকে জানানো হয় সুলতানের সঙ্গে বিশেষ আলোচনার জন্য তাকে ডাকা হয়েছে। ইব্রাহিম তখনও জানতেন না যে তার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ঘটতে যাচ্ছে। সেই রাতে ইব্রাহিম পাশা সুলতানের নির্দেশে নির্ধারিত কক্ষে উপস্থিত হন। তার চোখে ছিল বন্ধুত্বের ভরসা এবং সুলতানের প্রতি অগাধ আস্থা। তিনি ভাবতেও পারেননি এই আমন্ত্রণ তার জীবনের শেষ আমন্ত্রণ হতে চলেছে। ঘরটি ছিল নিস্তব্ধ, এক গাঢ় অন্ধকারে মোড়ানো। পরিবেশ যেন মৃত্যুর পূর্বাভাস দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যে প্রাসাদের বিশেষ প্রহরীরা সেই ঘরের ভিতর প্রবেশ করে। তাদের হাতে ছিল সুলতানের বিশেষ নির্দেশ, ইব্রাহিমকে তৎক্ষণাৎ হত্যা করতে হবে। ইব্রাহিম পরিস্থিতি বুঝতে পেরে হতবাক হয়ে যান। তিনি কোনো প্রতিরোধ করেননি। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন সুলতানের আদেশের সামনে তার কিছুই করার নেই, অথবা হয়তো তিনি বিশ্বাস করেছিলেন সুলতান তার ভুল বুঝবেন এবং এই নিষ্ঠুর পরিকল্পনা বন্ধ করবেন। প্রহরীরা এগিয়ে এসে দ্রুততার সঙ্গে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। তার মৃত্যু ছিল নীরব কিন্তু অত্যন্ত নির্মম। ইব্রাহিম পাশা, যিনি একসময় সাম্রাজ্যের প্রধান উপদেষ্টা এবং সুলতানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, সেই রাতের ইতিহাসের পাতায় হারিয়ে গেলেন। তার নিথর দেহ রাতের আধারে সরিয়ে ফেলা হয়, যেন তার উপস্থিতি কোনো চিহ্ন বাকি না থাকে। এই ঘটনা এতটাই গোপনীয়তার মধ্যে সম্পূর্ণ হয়েছিল যে প্রাসাদের অনেকেই অনেকদিন পর্যন্ত জানতেন না যে ইব্রাহিম পাশা আর জীবিত নেই। ইব্রাহিম পাশার মৃত্যু সুলতান সুলেমানের মনকে গভীরভাবে আঘাত করেছিল। একদিকে তিনি জানতেন এই সিদ্ধান্ত সাম্রাজ্যের জন্য জরুরি ছিল, কিন্তু অন্যদিকে তিনি তার সবচেয়ে প্রিয় বন্ধু এবং সহচরকে হারিয়েছে। সুলতান বারবার নিজেকে প্রশ্ন করতে থাকেন তার এই সিদ্ধান্ত সঠিক ছিল কিনা। ইব্রাহিমের সঙ্গে কাটানো মুহূর্তগুলো, তার সঙ্গ,
তার উপদেশ সবই যেন সুলতানের মনে ঘুরপাক খেতে থাকে। ইব্রাহিমের অনুপস্থিতি সুলতানের হৃদয়ে গভীর শূন্যতা সৃষ্টি করে। তিনি উপলব্ধি করেন ক্ষমতা ও রাজনীতি, দুনিয়ার সম্পর্ক এবং বন্ধুত্ব কতটা ঠুনকো হতে পারে। ষড়যন্ত্র, রাজনীতি এবং ক্ষমতার লোভ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুকে কেড়ে নিয়েছিল। ইব্রাহিম পাশার মৃত্যু অটোমান সাম্রাজ্যের ইতিহাসে এক গভীর ক্ষত তৈরি করে। সুলতান সুলেমানের শাসনামলে এটি ছিল এক মর্মান্তিক অধ্যায়, যা বন্ধুত্ব ও বিশ্বাসের উপর রাজনীতির নিষ্ঠুর প্রভাবকে প্রকাশ করে। ইব্রাহিম পাশার জীবন একটি অত্যন্ত শূন্যতা এবং উচ্চাকাঙ্ক্ষার মধ্যে চলযাত্রা ছিল। একদিকে তিনি ছিলেন একজন দাস, যিনি তার মেধা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অটোমান সাম্রাজ্যের শীর্ষস্থানীয় কর্মকর্তা হয়ে ওঠেন। তার শীর্ষ পদে পৌঁছানোর গল্প ছিল এক বিস্ময়কর উত্থান, যেখানে বন্ধুত্ব, বিশ্বাস এবং নেতৃত্ব এক অসাধারণ মেলবন্ধন ছিল। সুলতান সুলেমানের সাথে তার বন্ধুত্ব এবং পারস্পরের প্রতি আস্থা অটোমান সাম্রাজ্যকে শক্তিশালী করে তুলেছিল। তবে ক্ষমতা ও রাজনীতির জটিলতা কখনোই সহজ নয়। ইব্রাহিমের পতন ছিল ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতির প্রতিদ্বন্দ্বিতার ফল। তার শত্রুরা তাকে এক পর্যায়ে ক্ষমতা এবং প্রভাবের কারণ হিসাবে লক্ষ্যবস্তু বানায় এবং সুলতান সুলেমানের উপর অপ্রত্যাশিত চাপ সৃষ্টি করে তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেন। তার পতন ছিল তার জীবনের এক করুণ অধ্যায়, যেখানে বিশ্বস্ততা ও বন্ধুত্ব শেষ পর্যন্ত ক্ষমতা রাজনীতির সামনে তুচ্ছ হয়ে পড়ে। ইব্রাহিম পাশার জীবন আমাদের শেখায় যে ক্ষমতার শিখরে পৌঁছানো কেবল দক্ষতা এবং মেধার ফল নয়, বরং প্রাসাদের জটিল রাজনীতি, ষড়যন্ত্র এবং বিশ্বাসের খেলার ক্ষেত্রেও একজন সফলতার নির্ভর করে। তার জীবন এবং পতন আমাদের মনে করিয়ে দেয় যে যত বড়ই উত্থান থাকে, তত বড়ই পতন আসতে পারে। আজকের এই ভিডিওতে আমরা ইব্রাহিম পাশার জীবন এবং পতনের গল্পের ভিতর দিয়ে ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায় নিয়ে আলোচনা করেছি। তার উত্থান, বন্ধুত্ব, বিশ্বাস, শেষ পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে পতনের ঘটনাটি আমাদের শেখায় যে ক্ষমতা, রাজনীতি কখনোই সরল নয় এবং জীবনের প্রতিটি পর্যায়ে সতর্ক থাকা জরুরি। ইব্রাহিম পাশার মতো চরিত্র আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যত বড় এবং সফল যাত্রা হোক, তার সাথে আসতে পারে একইভাবে কঠিন চ্যালেঞ্জও। সবশেষে আপনাদের জন্য একটি প্রশ্ন রেখে গেলাম। সুলতান সুলেমান তো অনেক বিচক্ষণ ছিল, সে কিভাবে এরকম বড় একটি ভুল করতে পারে? নাকি সত্যি ইব্রাহিম পাশা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল? কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। এবং আমার কথাগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের পাশে থাকুন। আমি প্রিন্স জাফর, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে কোনো এক সময়, কোনো এক ভিডিওতে। খোদা হাফেজ।